যারা আমার ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও দেখো তারা অনেকেই জানো যে আমরা বাঁকুড়া জেলার সংস্কৃত ভারতীর কয়েকজন কার্যকর্তা বাঁকুড়ায় শিশু সংস্কৃত কেন্দ্রম নামে একটা অনলাইন পাঠশালা চালাই এবং সেখানে আমাদের দাদাভাই দিদিভাইরা তোমাদেরকে অনলাইনেই সংস্কৃত শেখান। শুধু তাই নয়, তার সঙ্গে সংস্কৃত ভারতী পরিচালিত বিভিন্ন স্তরের যে পরীক্ষা হয় সেই পরীক্ষার জন্যেও তোমাদেরকে প্রস্তুত করেন। আজ নয়, গতকাল তোমাদের সঞ্জীব দাদাভাই যে ক্লাসটা নিয়েছেন সেটা আমি একটু অন্যভাবে রিপ্রেজেন্ট করছি। যারা সঞ্জীব দাদাভাইয়ের ক্লাসটা করেছো তারা তো জানোই, তারা তো বুঝেই গেছো, তারা জেনেই গেছো, তাদের আশা করি কোনো সমস্যা নেই। কিন্তু যারা এই অনলাইন ক্লাস করো না, যারা আমার ভিডিওর উপরে অনেকটা নির্ভর করো, আমি তাদের জন্যে আজকের পাঠটা বিশেষভাবে প্রস্তুত করেছি। এটা আমার যে সংস্কৃত শেখানোর যে ভিডিও সিরিজ চলছে, আমি প্রতিদিন হয়তো ভিডিও দিতে পারি না, মাঝে মাঝে ভিডিও দিই। তো কবে ভিডিও দিচ্ছি বা দেব এটা আগের থেকে বলা আমার পক্ষে সম্ভব নয়। যেদিন যেরকম সময় পাই সেই অনুযায়ী আমি কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করি, এমনভাবেই দেওয়ার চেষ্টা করি যাতে তোমাদের পক্ষে জানাটা খুব সহজ হয়। কিন্তু যেহেতু আমি বাংলা, সংস্কৃত বা আমার ধর্ম ইত্যাদি অনেক বিষয়েই ভিডিও করি, বানাই, সেই কারণে সব দিন ওই সব বিষয়ের ভিডিও করা সম্ভব হয় না। তো যাই হোক, আজকে তোমাদের জন্যে নিয়ে এসেছি সহজে সংস্কৃত শিক্ষার যে পরবর্তী ধাপ। তোমাদেরকে প্রথমে শেখানো হয়েছিল দেবনাগরী হরফে, অর্থাৎ যে বর্ণমালায় সংস্কৃত লেখা হয় আজকাল, দেবনাগরী হরফ। সেই দেবনাগরী হরফের বিভিন্ন বর্ণের সঙ্গে তোমাদেরকে পরিচিত করা হয়েছিল। অর্থাৎ দেবনাগরী বর্ণমালা তোমরা জেনেছ, অ, আ, হ্রস্বই, দীর্ঘই ইত্যাদি বিভিন্ন স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ দেবনাগরীতে কেমন দেখতে হয় সেটার সঙ্গে তোমাদের পরিচিতি ঘটেছে। এটা প্রথম আমি ভিডিওতে দিয়েছিলাম। দ্বিতীয় ভিডিওতে সংস্কৃত যুক্তাক্ষর কি করে লিখতে হয়, কয়ে রফলা, কয়ে ত, গয়ে জফলা, দন্তন্বয়ে ত, ময়ে প, এগুলো কিভাবে লিখতে হয় সেগুলো তোমাদেরকে শিখিয়েছিলাম। তো লিখতে পারো বা না পারো, প্রথম হচ্ছে পড়তে পারাটা জরুরি। অর্থাৎ তোমাদেরকে চিনতে হবে। ম এবং প তোমরা আলাদা করে চেনো, কিন্তু ময়ে পটা কেমন দেখতে হয় এটাও তোমাদেরকে জানতে হবে। তো সেটা আমার আগের ভিডিওতে আমি আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। আজকে তোমাদের জন্যে আমার যে পাঠ সেটা হচ্ছে কিছু সরল সংস্কৃত শব্দ, যে শব্দগুলো আমাদের পড়তে খুব একটা কঠিন মনে হবে না, আমরা ইচ্ছে করলে লিখতেও পারবো এবং আমরা উচ্চারণও করতে পারবো। এই শব্দগুলো পরবর্তীকালে আমাদের কাজে লাগবে যখন আমরা আরেকটুকু ভিতরে ঢুকবো, সংস্কৃতটা আরেকটু ভালোভাবে জানব। তো কি কি শব্দ আমরা ব্যবহার করব? আমি বলেছি সবচাইতে সরল যে শব্দগুলো
অর্থাৎ যে শব্দগুলোয় কোনো অকার আকার হ্রস্ব ইকার দীর্ঘ ইকার হ্রস্ব উকার দীর্ঘ উকার নেই এবং যার মধ্যে কোনো যুক্ত ব্যঞ্জন নেই। তোমরা বর্ণপরিচয়ের কর খল জল ঘট এগুলো তোমরা শিখেছিলে। যেরকম কর কর এর মধ্যে না আকার আছে না উকার আছে, কিছু আছে, শুধু ক এবং র পাশাপাশি বসিয়ে দিলে শব্দ হয়ে গেল কর। বর্গীয় জ এবং ল পাশাপাশি বসিয়ে দিলে হয়ে গেল জল। তো ঠিক যেভাবে তোমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণপরিচয় প্রথম ভাগে প্রথম সহজ সরল বাংলা শব্দ শিখেছিলে, আমরা ঠিক সেভাবেই সহজ সরল সংস্কৃত শব্দ আজকে জানব কিছু। প্রথমেই দেখো একটা কিছু ছবি দেয়া রয়েছে, ছবিটা পরে দেখব। নিচে কি লেখা রয়েছে? অ বর্গীয় জ বিসর্গ অজহ, অ বর্গীয় জ অজ, আর যখনই তারপরে বিসর্গ হবে তখন ওই বিসর্গের উচ্চারণটা অনেকটা হয়ের মতো হবে, অজহ অজহ। তো ছবিটা এবারে দেখো, ছবিটা হচ্ছে একটা ছাগলের ছবি। তাহলে আমরা কি জানলাম? অজহ মানে ছাগল, অজহ অ বর্গীয় জ বিসর্গ, অজহ মানে ছাগল। এরপরে ছবিটা দেখো, একম, দেখো এ ক এবং তারপর ম রয়েছে এবং ময়ের নিচে একটা হেলানোভাবে দাগ রয়েছে। এই দাগটাকে আমরা বলি হসন্ত। ব্যঞ্জন বর্ণের সঙ্গে যদি কোনো স্বরবর্ণ যুক্ত না থাকে, ব্যঞ্জন বর্ণের পরে যদি কোনো স্বরবর্ণ না থাকে, তখন এই হসন্ত চিহ্নটা দিতে হয়। এটা হচ্ছে বিশুদ্ধ ব্যঞ্জনের চিহ্ন। ব্যঞ্জন বর্ণ মানেই হসন্ত দিতে হবে। যদি তোমরা ব্যঞ্জন বর্ণের পরে হসন্ত না দাও, তাহলে ধরে নেব যে এই ব্যঞ্জনের সঙ্গে অকার যুক্ত হয়ে আছে। তো যেমন ধরো এখানটায় লিখেছি এ ক ময় হসন্ত, এ কম ময়ের পরে অয়ের উচ্চারণ হচ্ছে না। কিন্তু যদি তোমরা ময়ে হসন্তটা না দাও, তাহলে উচ্চারণটা হবে এ কম, মানে ময়ের পরে একটা অকার কিন্তু উচ্চারণ হয়ে যাবে এবং সেটা ভুল। সেই জন্যে সংস্কৃত শেখার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, কোথায় বিসর্গ দিতে হবে এবং কোথায় হসন্ত দিতে হবে, এই ব্যাপারে কিন্তু তোমাদেরকে ভালোভাবে মনোযোগ দিতে হবে। আমাদের বাঙালি ছাত্রদের পক্ষে এটা একটু সমস্যা হয়, কারণ আমাদের বাংলায় হসন্তের ব্যবহার প্রায় নেই বললেই চলে, কিন্তু সংস্কৃতে এটা ভীষণভাবে মেনে চলা হয়। তার জন্যে দেখো এখানটায় এ ক ময় হসন্ত, একম মানে এক, মানে ওয়ান, মানে এক, একম মানে এক। এই যেটা উপরে ছবিটা রয়েছে এটা হচ্ছে দেবনাগরী হরফে এক। আমরা বাংলায় যেমন এক লিখি সংখ্যাটা, এটা দেবনাগরী হরফে ওই সংখ্যাটা হচ্ছে এক। মানে দেখো অনেকটা জিজ্ঞাসা চিহ্নর মতো কিন্তু লাগছে, অর্থাৎ দেবনাগরী হরফের এক সংখ্যাটা অনেকটা জিজ্ঞাসা চিহ্নর মতো। তোমরা যদি অভ্যাস করো খুব সহজেই পারবে। তাহলে একম মানে এক। এরপরে দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণপরিচয়ে পড়েছিলাম কর, এখানে রয়েছে কর বিসর্গ, তাহলে কর উচ্চারণ হবে না, উচ্চারণটা হবে করহ। বিসর্গের উচ্চারণটা অনেকটা হয়ের মতো, কর বিসর্গ করহ মানে ছবিটা দেখে বুঝতে পারছি করহ মানে হাত, কর মানে হাত, উচ্চারণটা হবে করহ মানে হাত। এরপরে দেখো একটা পাখির ছবি দেওয়া রয়েছে আর নিচে লেখা রয়েছে খগহ, খ গ বিসর্গ, খ গ বিসর্গ, খগহ মানে পাখি। যে কোনো ধরনের পাখি হোক তাকে আমরা খগহ বলতে পারি। এ খগহ কেন বলি? খ মানে হচ্ছে আকাশ, আর গ মানে গমন করা, যাওয়া,
মানে যারা আকাশে যেতে পারে তাদেরকে বলা হয় খগহ। স্বাভাবিকভাবে যারা যেতে পারে, তুমি বেলুনের সাহায্যে আকাশে যেতে পারো, এরোপ্লেনের সাহায্যে যেতে পারো, রকেটের সাহায্যে যেতে পারো, সেটা বিষয় নয়। তোমার মধ্যে যদি আকাশে গমন করার ক্ষমতা থাকে, স্বাভাবিক ক্ষমতা, কোনো কিছুর সাহায্য না নিয়ে, তাহলে তোমাকে বলা হবে খগহ। তো পাখিরা এটা পারে, তাই পাখিদেরকে বলা হয় খগহ। তারপরে দেখো কি রয়েছে, ঘ ট বিসর্গ, ঘটহ, ঘ ট বিসর্গ, ঘটহ। ঘটহ মানে আমরা বাংলায় জানি ঘট, বাংলায় ঘট বলি এবং বানানটা লিখি ঘট। সংস্কৃতে সেটাকেই বলবো ঘটহ এবং বানানটা লিখব ঘ ট বিসর্গ। ঘটহর মতোই অনেকে কাছাকাছি উচ্চারণ নটহ। নটহ, নটহ মানে যারা অভিনয় করে তাদেরকে বলা হয় নটহ। নটহ তোমার যারা নাটকে অভিনয় করে, যারা যাত্রায় অভিনয় করে, যারা সিনেমায় অভিনয় করে, এদের সবাইকেই বলা হয় নটহ। এমনকি যেসব ছেলেরা নৃত্য করে তাদেরকেও বলা হয় নটহ। নর্তকহ এটাও বলা যায়, আবার নটহ এটাও বলা যায়। তাহলে নটহ মানে অভিনেতা বা নর্তক। এরপরে দেখো উপরের ছবিটা তোমাদের অনেকটা চেনা ছবি। আজকালকার মেয়েরা এরকম ফ্যাশনটা করে, নখ একটুকু লম্বা রেখে তার উপরে নেল পালিশ লাগায়। যাই হোক, দেখতে সুন্দর লাগে। আমি জানি না কতটা স্বাস্থ্যকর বড় বড় নখ রাখা, তবে ঠিক আছে, এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। তো এটা নখের ছবি। আর দেখো নিচে লেখা রয়েছে ন খ বিসর্গ। ন মানে দন্ত ন, দন্ত ন, যে নটা দাঁতে উচ্চারণ হয়, জিভটা দাঁতে ঠেকিয়ে যে নটা উচ্চারণ করা হয়। তাহলে নখহ, ন খ বিসর্গ, নখহ মানে হচ্ছে নখ। এরপর দেখো বকহ, ব, এই পেট কাটা ব যেটা, এই বটা হচ্ছে আমরা বাংলায় যেটা প ফ ব ভ ম, এখানের যে বটা, সেই বটা হচ্ছে সংস্কৃতে বা দেবনাগরী হরফে পেট কাটা ব, বকহ। আর যদি পেট না কাটা থাকতো তাহলে হতো ওয়াকাহ, ওয়াকাহ, ওয়াকাহ। ওটা দাঁত আর ঠোঁট দিয়ে ওই ওয়াটা উচ্চারণ করতে হয়। যাক, ওটা পরে আসবো। এখন এটা একটা বকের ছবি দেওয়া রয়েছে এবং লেখা রয়েছে ব ক বিসর্গ। উচ্চারণটা কী হবে? বকহ। এরপরে দেখো এখানে রয়েছে ফ ল ময় হসন্ত। আবার মনে করিয়ে দিচ্ছি, শুধু ব্যঞ্জন বর্ণ যদি হয় তাহলে কিন্তু হসন্ত দিতেই হবে। ফ ল ময় হসন্ত ফলম। যদি হসন্ত না দিতে তাহলে এটা উচ্চারণ করতে হতো ফলম, কিন্তু না, যেহেতু শব্দটা ফলম তাই ময় আমাকে হসন্ত দিতেই হবে। ফলম মানে ফল, যে কোনো ফলকে আমরা ফলম বলি। এখানে তরমুজের ছবি দেওয়া আছে, মানে ফলম মানে তরমুজ এমনটা নয়। লেবু, কলা, আপেল, বেদানা সবই কিন্তু ফল। ফলকে সংস্কৃত ভাষায় বলা হয় ফলম। এরপরে দেখো একটা অদ্ভুত ছবি। তার আগে লেখাটা দেখে নাও, তালব বস, তারপরে আবার তালব বস বিসর্গ, শশহ, শশহ, শশহ। অদ্ভুত ছবি কেন বললাম তোমরা চিনতে পারছো। শশহ মানে খরগোশ, কিন্তু খরগোশটা লাল রঙের রয়েছে। আমি লাল রঙের খরগোশ কখনো দেখিনি, তো সেই জন্যে আমার কাছে এটা একটু অদ্ভুত মনে হয়েছে। যাই হোক, হতে পারে এটা তোমাদের ভালো করে যাতে চোখে পড়ে সেই জন্যে লাল রং করা হয়েছে, এমনটাও হতে পারে। খরগোশ বিভিন্ন রঙের হয়। তাহলে খরগোশের সংস্কৃত কি হলো? শশহ। তালব বস বিসর্গ। এরপর দেখো ভটহ, ভ ট বিসর্গ, ভটহ, ভটহ
ভট্টাচার্যের হাতে একটা বল্লম রয়েছে, মাথায় পাগড়ি রয়েছে। এরা কাদের ক্ষেত্রে আমরা দেখতে পাই? যারা সৈনিক, আগেকার দিনের পুরনো দিনের যদি রামায়ণ মহাভারত ভাগবত কাহিনীর যদি কোনো দেখো তোমরা, বা পুরনো ইতিহাসের যদি কোনো ছবি দেখো, তাহলে তোমরা দেখতে পাবে সৈনিকের পোশাক এরকম। তো ভট্টাহ মানে তাহলে হচ্ছে সৈনিক বা প্রহরী। ভট্টাহ মানে সৈনিক বা প্রহরী। এরপর আরেকটা সংখ্যা আমরা এই কম পড়েছিলাম, এক। অনেকটা সেটাই উল্টে দিয়েছে, মানে যেটা ডান দিক ঘুরেছিল সেটা বাঁ দিকে ঘুরে গেছে। বা তোমরা বাংলায় যদি 7 লিখো, 7 লেখার পর লেখাটাকে যদি উল্টো দিক থেকে দেখো বা আয়নায় দেখো, তাহলে যেরকমটা হবে সেই রকম হচ্ছে এই সংখ্যাটা, শুধু একটু তেরচাভাবে হেলিয়ে দিতে হবে। এই সংখ্যাটাই হচ্ছে দেবনাগরী হরফের 9। তো সেটার কি উচ্চারণ? নব। একটু আগে বলছিলাম যে পেট না কাটা ব এর উচ্চারণটা হয় ব। দেখো তোমরা ব যখন উচ্চারণ করবে তখন দুটো ঠোঁট পরস্পর ঠেকবে, ব। কিন্তু যখন ব উচ্চারণ করবে তখন নিচের ঠোঁটের সঙ্গে উপরের দাঁতটা ঠেকবে, ব। তাহলে এটা হলো নব মানে 9। ঠিক তারপরেই দেখো 9-এর পরে কি আছে? দশ। একটা তো তোমাদের জানা আছে, আর তার পাশে শূন্যটা দেখছি যে বাংলার সঙ্গে দেবনাগরী হরফের কোনো পার্থক্য নেই, এমনকি ইংরেজিতেও শূন্যটা ওই একই রকম। আমার মনে হয় যে সারা পৃথিবীর অধিকাংশ ভাষাতেই শূন্যের চেহারাটা গোলাকার হয়। তো যাই হোক, সেটা জানি না আমার ধারণাটা ঠিক কি না, কিন্তু আমি যতগুলো দেখেছি তাতে শূন্যই দেখেছি, শূন্যটা গোলই দেখেছি। তাহলে একের পাশে শূন্য মানে 10। এখানে দেখো 10, এখানে না আছে হসন্ত, না আছে বিসর্গ, কাজেই দশহ এরকম উচ্চারণ করার দরকার নেই, বা 10 এরকম যদি উচ্চারণ করো সেটা ভুল হবে। সংস্কৃতে আমাকে উচ্চারণ করতে গেলে করতে হবে 10। নবটাও দেখো কোনো বিসর্গ ছিল না, নব 10। এরপরে দেখো একটা মঙ্গল ঘটের ছবি দেওয়া রয়েছে, লেখা রয়েছে কলশহ মানে কলসি। দেখো আমরা আগে পড়েছিলাম ঘটহ মানে ঘট, আর কলশহ মানে কলসি, দুটো প্রায় একই। এখানে ছবিটা আর ওখানে ছবিটা, মানে ঘটহ যে ছবিটা আর কলশহ যে ছবিটা, এই দুটো ছবি তুলনা করলে মনে হবে যে ঘটহ বোধহয় বড় এবং কলশহ বোধহয় ছোট। না, এমন কোনো কথা নেই। কলশহ বড়ও হতে পারে। আমরা বাড়িতে কলসি দেখেছি, মায়েরা জল নিয়ে আসতেন বা মায়েরা জল রাখেন, কলসি তো বেশ বড়, সেটাও কলশহ হতে পারে। আর পুজোর সময় যে ঘটটা আমরা দিই সেটাও কলশহ হতে পারে। তা ঘটহ এবং কলশহ অনেকটা একই রকম মানে প্রকাশ করে। কলশ বানানটা দেখে নাও, ক ল তালে বস, কলশ, এরপর বিসর্গ আছে, মানে একটা হয়ের মতো উচ্চারণ আসবে, কলশহ। তারপরে দেখো এখানে একটি ভদ্রলোক কাপড় জলে কেচে পাথরের উপর আছড়াচ্ছেন। এদেরকে আমরা কি বলি? এদেরকে বলি রজক, ওয়াশারম্যান, যারা জামা কাপড় কাচেন। তো এই সংস্কৃতে এদেরকে বলা হয় রাজকাহ। দেখো দেবনাগরী হরফে লিখেছি, প্রথমে র, তারপরে বর্গীয় জ এবং তারপর কয়ে বিসর্গ। রাজকাহ মানে হচ্ছে ধোপা, মানে ওয়াশারম্যান। তারপরে দেখো ক ম ল ময় হসন্ত আছে, মানে উচ্চারণ হবে। প্রথম মটার উচ্চারণ হবে কয়ের পরে যে মটা আছে সেটার উচ্চারণ হবে ম, কারণ ওতে হসন্ত নেই। আর শেষের মটার উচ্চারণ হবে কারণ সেটা ওতে হসন্ত আছে। তাহলে এখানে ক ম ল ময় হসন্ত, অর্থাৎ কমলম,
কমলম মানে কমল বা পদ্মফুল। এরপরে যে ছবিটা আছে এই ছবিটা খুব একটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, কিন্তু তোমরা আশা করি আন্দাজ করতে পারছো এটা একটা গাছের ফল। আমরা কাঁচাতেও খাই রান্না করে, আবার পাকাতেও খাই রান্না না করে। এই ফলটা তোমরা নিশ্চয়ই চিনতে পারছো। এবার এটা হচ্ছে কাঁঠাল। কাঁঠালকে সংস্কৃতে বলা হয় পানাশম, 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 প দন্তন্য দন্তস্ব ময় হসন্ত, পানাশম। পানাশম মানে কাঁঠাল। যখন কাঁচা থাকে একে বলে এঁচড়, তো সেটা তরকারি করে খাই, আর পাকা হয়ে গেলে তো কাঁঠালের কুয়ো আমরা খাই, ভালোই লাগে। এরপর দেখো এটা না খেতে চাই আমরা, আমরা যাতে আমাদের খেতে না হয় আমরা সেটাই চেষ্টা করি। এটা হচ্ছে রয়েছে দেখো অয়ের মতো, তার পাশে আকার মানে আয়ের মতো, উপরের দিকে দেখো দুটো বিনুনির মতো উঠে গেছে, তাহলে হচ্ছে এইটাকে বলা হয় তারপরে মূর্ধন্যস, পয়ের পেটটা কেটে দিলেই মূর্ধন্যস হয়ে যায় দেবনাগরী হরফে, ধ এবং ময় হসন্ত। কি হলো তাহলে? ঔষধম, 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 ঔষধম মানে ঔষধ। তারপরে দেখো এটা শহরের ছবি দেখাচ্ছে, অনেক লম্বা লম্বা বাড়ি। কি বলা হয় শহরকে সংস্কৃত ভাষায়? নগরম, নগরম, ন গ র ময় হসন্ত, নগরম। নগরম মানে শহর। এগুলো তোমরা কিন্তু ভালো করে পড়ো এবং পড়ার সাথে সাথে খাতায় লেখার চেষ্টা করো এবং খুব ধীরে ধীরে লিখবে। দরকার হলে ভিডিওটা স্লো করে করে দেখবে, দরকার হলে ভিডিওটা একবারের জায়গায় 4 বার দেখবে, কিন্তু তোমরা এগুলো পড়ার চেষ্টা করো এবং লেখার চেষ্টা করো। উচ্চারণটা যখন আমি বলেই দিচ্ছি এবং আকার ইকার ওকার ইত্যাদি যখন নেই এবং যখন একটাও যুক্ত ব্যঞ্জন নেই, তখন উচ্চারণ শুনে শুনে বানানটা লেখা তোমাদের পক্ষে খুব একটা কঠিন হবে না। তারপরে তো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, দেখে দেখেও লিখতে পারো। এটা কি রয়েছে? ফলকম, ফলকম। এটা তোমরা একটু ভালো করে যদি লক্ষ্য করো তাহলে দেখবে স্কুলে যে ব্ল্যাকবোর্ড, সেই ব্ল্যাকবোর্ডটাই হচ্ছে ফলকম। নিচে 3টে যে পায়ের মতো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে কাঠের ব্ল্যাকবোর্ড, যাতে এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো যায় তার জন্যে এরকম 3 পায়া একটা করে স্ট্যান্ড দেয়া থাকে। স্ট্যান্ডটা বিষয় নয়, বিষয় হচ্ছে আমাদের ব্ল্যাকবোর্ডটা। ব্ল্যাকবোর্ডকে বলা হয় ফলকম। এখন তোমরা বলবে ব্ল্যাকবোর্ড, ব্ল্যাক মানে তো কালো, বোর্ড মানে ফলক, তাহলে ফলকম কি করে হলো? হ্যাঁ, ফলকম মানে বোর্ড, ফলকম মানে বোর্ড। সেটা হোয়াইট বোর্ড হতে পারে বা ব্ল্যাকবোর্ড হতে পারে। তো সেক্ষেত্রে তোমরা যদি ব্ল্যাকবোর্ড এই শব্দটাই ব্যবহার করতে চাও তাহলে তোমাদেরকে লিখতে হবে কৃষ্ণ ফলকম, কৃষ্ণ ফলকম। কৃষ্ণ কয়রি মূর্ধন্যস্ব মূর্ধন্য, কৃষ্ণ ফলকম। আর হোয়াইট বোর্ড, তার সংস্কৃত করতে গেলে তোমাদেরকে করতে হবে শ্বেত ফলকম, শ্বেত ফলকম, তালবস্য বয়ে একার ত। এখন কৃষ্ণ ফলকম বা শ্বেত ফলকম না দিয়ে শুধু ফলকম কেন দিয়েছি? কারণটা হচ্ছে কৃষ্ণ ফলকম করতে গেলেও তোমাকে মূর্ধন্যস্ব মূর্ধন্য একটা যুক্ত ব্যঞ্জন আনতে হচ্ছে, আর শ্বেত ফলকম করতে গেলেও তোমাকে তালব্যশয়ে ব একটা যুক্ত ব্যঞ্জন আনতে হচ্ছে। কিন্তু যেহেতু তোমরা এখনও যুক্ত ব্যঞ্জন ভালোভাবে শেখোনি, তাই আমরা কৃষ্ণ ফলকম এবং শ্বেত ফলকম না বলে আমরা হোয়াইট বোর্ড ব্ল্যাকবোর্ড সব কিছুকেই এখন ফলকম দিয়েই অভিহিত করব। তারপরে তোমরা যখন যুক্ত ব্যঞ্জন শিখে যাবে তখন আলাদা আলাদা ভাগ করে দেখাবো। এরপরে দেখো রয়েছে একটা বাড়ির ছবি এবং লেখা রয়েছে ভবনম,
এখানে কিন্তু পেট কাটা ব নয়, ভবনম। ভবনম নয় কিন্তু, ভবনম। ওই বটা উচ্চারণ হবে উপরের দাঁতের সঙ্গে নিচের ঠোঁটকে ঠেকিয়ে, ভবনম। অনেক সময় যারা ইংলিশ মিডিয়ামে পড়ো বিশেষ করে, বা বাংলা মিডিয়ামে যারা পড়ো তারাও অনেকে 4, 5 ফিঙ্গার এগুলো উচ্চারণ করার সময় তোমরা কি করো, উপরের দাঁতকে নিচের ঠোঁটের সঙ্গে ঠেকাও। তো এই যে ওই ফ বা ও এগুলো ওইভাবে উচ্চারণ করা যায়। তো এখন ভবনম, ভবনম, ভবনম মানে হচ্ছে বাড়ি। লক্ষ্য করে দেখো ময়ে কিন্তু বিসর্গ, এই ময়ে কিন্তু হসন্ত আছে, ভবনম। এরপরে দেখো একটা বট গাছের ছবি দেওয়া আছে আর লেখা রয়েছে ওয়াটাহা, ওয়াটাহা। বটহ নয় কিন্তু, বাংলায় বলবো বট আর সংস্কৃতে বলবো ওয়াটাহা, ওয়াটাহা। ওই দাঁত আর ঠোঁটের স্পর্শ করে যে ওয়া উচ্চারণ করতে হয় সেই ওয়াটাহা। তারপরে দেখো লেখা রয়েছে উদরম, রস্যৌ দ র ময় হসন্ত, রস্যৌ দ র ময় হসন্ত, উদরম, উদরম। উদরম মানে দেখো ছবিতে পেট দেখা যাচ্ছে, উদরম মানে হচ্ছে পেট, উদরম মানে পেট। বেলিও বলতে পারো, আবার অনেক ক্ষেত্রে স্টমাকও বলা যায়। তো উদরম মানে হচ্ছে পেট। এরপরে দেখো একটা পাখি, এই পাখিটা শহরের ছেলেমেয়েরা কতটা চেনো আমি জানি না, কিন্তু গ্রামের ছেলেমেয়েরা অতি অবশ্যই পাখিটা দেখে থাকবে। এখন এই পাখি খুব কম দেখা যায়। এরা আসলে বাসা করে দুটো জায়গায়, একটা হচ্ছে খড়ের চালায় বাসা করে, খড়ের চালার ভিতরের দিকে, আর একটা বাসা করে সেটা হচ্ছে ওরা এই যে কুয়ো তৈরি করি আমরা জলের জন্য, যে কুয়ো কাটা হয়, কুয়োর মধ্যে অনেক খোপ খোপ করা হয়, সে কুয়োর খোপে এরা বাসা বাঁধে। তো এখন খড়ের চালের বাড়ি তো উঠেই গেছে প্রায়, আর কুয়োর পরিবর্তে এখন টিউবওয়েল হয়েছে, টিউবওয়েলের পরিবর্তে এখন পাইপে জল আসছে, ফলে এদেরকে এখন আর লোকালয়ে দেখা যায় না। কোথায় হারিয়ে গেল জানি না, তবু গ্রামে মাঝে মাঝে একাধটা দেখা যায়। এই পাখিটার নাম হচ্ছে চড়ুই পাখি। চড়ুই পাখিকে সংস্কৃতে বলা হয় চ ট ক বিসর্গ, চটকাহা, চটকাহ। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বোঝার আছে, বাংলায় আমরা অটাকে উচ্চারণ করি অনেকটা ও এর মতো, চটক। বিশেষ করে কলকাতার যারা মানুষজন বা কলকাতার লোকেরা বাংলার যে ধরনটায় কথা বলেন, সেই ধরনে যারা কথা বলেন তাদের অয়ের উচ্চারণটা অনেকটা হয়ে যায় অ এবং ও এর মাঝামাঝি একটা। কিন্তু সংস্কৃতে অয়ের উচ্চারণটা হচ্ছে অনেকটা আকে খুব ছোট্ট করে যদি বলি আ আ আ, তাহলে সেই অকারটা কিন্তু সংস্কৃতে অ। তাহলে চটকাহ, চটকাহ, চটক, চটকহ এরকম নয়, চটকাহ, চটকাহ, চটকাহ মানে চড়ুই পাখি। এরপরে দেখো আবার সেই পেট না কাটা ব, এটা হচ্ছে অন্তস্থ ব। পেট না কাটা ব মানে অন্তস্থ ব। তাহলে এখানে লেখা রয়েছে ওয়ানম, 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 ওয়ানম। বনম মানে ছবিটা দেখেই বুঝতে পারছি, ওয়ানম মানে বন। এরপর আমাদের অত্যন্ত পরিচিত একটা জিনিস প্রত্যেকের ঘরেই আছে, চামচসহ। এটাকে বলা হয় চামচসহ। বাংলায় আমরা বলি চামচ, হিন্দিতে বলে চাম্মাচ, বাংলায় বলি চামচ। সংস্কৃতে এটার নাম চামচসহ। সংস্কৃতে চামচকে বলা হয় চামচসহ। এরপর দেখো অংশহ, অংশহ। আমরা অংশ কথাটা পড়েছি, অংশ তালেব বস আছে সেখানে, অংশ কথাটা শুনেওছি, অংশ মানে ভাগ।
কিন্তু এখানে তালব্যস্য নেই, দন্তস্য আছে। অংশঃ, অংশঃ। দেখো যে জায়গাটায় হাত দিয়ে আছে ওখানটা লাল হয়ে আছে, মানে ওই জায়গাটা ব্যথা করছে, ঠিক ওই জায়গাটা হচ্ছে অংশঃ। তার মানে অংশঃ মানে কাঁধ, অংশঃ মানে কাঁধ। এরপর এটা আমরা গ্রামের ছেলেরা দেখেছি, শহরের ছেলেরা কতটা দেখেছে আমি জানি না। আর এখন গ্রামেও এই জিনিসটা দেখা যায় না। তবে যারা দেখতে চাও তারা একটা ছবিতে দেখতে পাবে, কৃষ্ণের যে বড় দাদা বলরাম, এটা বলরামের অস্ত্র ছিল। এটা হচ্ছে বাংলায় বলা হয় লাঙ্গল, আর আমাদের গ্রামীণ ভাষায় বলা হয় হাল। লাঙ্গল বা হাল, এটা সংস্কৃতে বলা হয় হলম। হাল শব্দটার সঙ্গে একটু মিল রয়েছে, কিন্তু আকারও নেই, আর শেষে ময় হসন্ত রয়েছে, হলম। হ ল ময় হসন্ত, হলম। হলম মানে লাঙ্গল। এখন এই জায়গাটা নিয়ে নিয়েছে পাওয়ার টিলার এবং ট্রাক্টর, তাই দিয়ে চাষ করা হয়। আগে কিন্তু এই লাঙ্গল দিয়েই চাষ করা হতো। তো হলম, হ ল ময় হসন্ত, হলম মানে লাঙ্গল। তারপরে দেখো লেখা রয়েছে র থ বিসর্গ, রথঃ, রথঃ। রথঃ মানে রথ, রথঃ মানে রথ। এরপরে তোমরা নিজেরাই বলতে পারবে কিসের ছবি। তোমরা দেখতে পাচ্ছ একটা বোতল, একটা গ্লাস, আর বোতল থেকে গ্লাসে জল ঢালছে। এর মধ্যে কোনটাকে বোঝাচ্ছে? বোতলটাকে বোঝাচ্ছে, না গ্লাসটাকে বোঝাচ্ছে, না জলটাকে বোঝাচ্ছে? শব্দটা কি দিয়েছি পড়ো, জ ল ময় হসন্ত, জলম মানে জল। এখানে জলম শব্দটা দিয়ে জলকে বোঝানো হচ্ছে। এরপরে দেখো গজহ, গজহ একটা হাতি সুর তুলে আছে, গজহ। গজহ মানে হাতি, গজহ মানে হাতি। বাংলাতেও আমরা গজ বলি। হাতির সমার্থক শব্দ তোমাদেরকে বাংলায় যদি লিখতে বলে তাহলে তোমরা গজ লিখতে পারো। গজ কথাটা বাংলাতেও প্রচলিত আছে, কিন্তু সংস্কৃতে যখন গজ শব্দটা ব্যবহার করব তখন গজ বললে হবে না, আমাকে গজহা বলতে হবে। গ বর্গীয় জ বিসর্গ, গজহা, গজহা। গ বর্গীয় জ বিসর্গ, গজহ। তাহলে দেখো আমরা দুটো জ পাচ্ছি, একটা বর্গীয় জ, একটা অন্তস্থ জ। তেমনি আমরা দেবনাগরী বর্ণমালায়, মানে যাতে সংস্কৃত লেখা হয়, তাতে দুটো ব পাই, একটা হচ্ছে বর্গীয় ব, একটা অন্তস্থ ব। যেমন জ দুটো, বর্গীয় জ এবং অন্তস্থ য়, ঠিক সেই রকম দেবনাগরীতে বও দুটো, বর্গীয় ব এবং অন্তস্থ ওয়া। বর্গীয় বয়ের পেট কাটা এবং অন্তস্থ বয়ের পেট কাটা নয়। তোমাদেরকে এটা খুব ভালো করে মনে রাখতে হবে, কারণ আমরাও এখনও পর্যন্ত যখন সংস্কৃত বা হিন্দিতে কোনো কিছু লিখি আমাদের মধ্যে একটুকু সংশয় মাঝে মাঝে এসে যায় যেখানে কোন ওয়াটা হবে, বর্গীয় ব হবে না অন্তস্থ ও হবে। কিন্তু তোমরা যদি এখন থেকে এগুলো শিখে নিতে পারো তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না। দেখো হিন্দিতেও এই দুটো ব আছে, এবং হিন্দি ভাষায় যারা পড়াশোনা করে, যারা হিন্দি এলাকায় জন্মগ্রহণ করেছে, হিন্দিতে পড়াশোনা করেছে, তারা তো খুব সহজেই বর্গীয় ব এবং অন্তস্থ বয়ের সঠিক প্রয়োগ করতে পারে। তো আমরাও সেরকম ছোটোবেলা থেকেই যদি এটা অভ্যাস করি আমরাও পারবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লাগে অতি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তোমরা নিশ্চয়ই ফোনে হাত দেবে না, মা কিংবা বাবা চালিয়ে দেখাবেন তোমাদেরকে। তোমরা ফোনে হাত দিও না, এটা আমার অনুরোধ। মা কিংবা বাবা তোমাদেরকে ফোনে দেখাবেন এটা। যদি ভালো লাগে তুমি বলবে মা লিখে দাও যে ভালো লেগেছে, এরকম ভিডিও চাই।
আর যদি মনে হয় ভালো লাগেনি তা লিখে দেবে যে না এই ভিডিওটা ভালো লাগেনি। তবে তার সঙ্গে যদি আরেকটা কথা লিখে দিতে পারো আরও ভালো হয়, যে কেমন করলে তোমাদের ভালো লাগবে, তোমাদের পছন্দ মতো ভিডিও কেমন চাই, তোমরা যেমনটা জানাবে আমি সেইরকমভাবে করার চেষ্টা করব। ঠিক আছে, সবাই ভালো থেকো, আজ এই পর্যন্তই।